এই যে প্লেসটা আমি এখন দেখাচ্ছি, এই যে বাঁশের জার, এখানে প্রতিনিয়ত একটা লোক দাঁড়িয়ে থাকতো। মানে এটা দেখতে পাইতো যখন দেখার পর সাথে সাথে অসুস্থ হয়ে গেছিল, ঠিক এই পুকুরটাতে। এবং মহিলা এখনও জীবিত আছে, কিন্তু ওই মহিলার স্বামী মারা গেছিল এই ঘটনার পর এই পুকুরটাতে। তো চলুন আমাদের প্রথম প্লেসটার পর এখানে কাপড় কাচার শব্দ, এই যে এখানে কলস দিয়ে যে পানি নেয় না, কলস ভরে তারপর পানি নেই, সেই শব্দ আসে। আবার কেউ চিৎকার করতেছে জোরে, সেটাও আসে। আবার সাঁতার কাটার শব্দ আসে। এটা রাত 2টা থেকে 3টার পরে। তাহলে বুঝতেছেন এই জায়গাটায় এখন আমরা বসে আছি। ওই দেখেন এই কড়ই গাছটাতে, এটা কিন্তু অনেক আগের একটা কড়ই গাছ, মানে এবং এটাতে কয়েকজন ফাঁসি দিয়েও মারা গেছে আমি যতটুকু জানি। আর এখানে আসার পরে, মানে ওইখান থেকে দৌড় দিয়ে আসার পরে সে ওই কড়ি গাছ থেকে একটা মহিলা বসে আছে এবং তাকে ডাকতেছে পিছনে ব্যাক করার জন্য, আবার সেখানে যাওয়ার জন্য। কিন্তু এবং টয়লেট করার সময় রাত 3টা বাজে এখানে হাঁস মুরগির শব্দ, অনেকগুলো হাঁস মুরগির শব্দ শুনতে পাচ্ছিল। তো সে জিনিসটাকে অনেক বেশি নর্মালি নিচ্ছিল। এটা একটা পরিত্যক্ত বাড়ি, এবং এখানে আজ থেকে 20 থেকে 25 বছর আগে মানে মানুষ এখানে থাকতো। হন্টেড সিরিজের প্রথম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা, মানে আমি এবং আমার কাজিনরা, আমাদের যে গ্রাম সেখানে কিছু হন্টেড প্লেস ভিজিট করব এবং সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। আপনাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাবো, পাশাপাশি সেই জায়গাতে হয়ে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা বাসায় আসবো এবং সেখানে মিডনাইট বারবিকিউ খাবো সবাই, এবং বারবিকিউ খাওয়া শেষে আমাদের লাইফে ঘটে যাওয়া যত উইয়ার্ড ঘটনা আছে সবগুলো বিস্তারিত আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই সঙ্গে থাকেন। লেটস গো। এখন বাজে সন্ধ্যা 8টা, আর আমরা আমাদের এলাকার একটা বাজারে চলে আসছি মুরগি কেনার জন্য। এবং মুরগির পাশাপাশি আনুষঙ্গিক কিছু বাজার রয়েছে, যেহেতু আমরা বারবিকিউ করব সেই জন্য আমাদের কিছু বাজার করতে হবে। তো চলুন মুরগি কিনি আর পাশাপাশি বাজার ঘাট করবো আর কি। চামড়াটা সোলাই দেওয়ার জন্য আর কি, চামড়াটা সোলাই দেওয়ার জন্য। ড্রেসিং না আছে তো ভাই, ড্রেসিং করো এটা তো বাসা বানাই তো। মুরগি কিনা শেষ? হ্যাঁ রেনবি, তুমি মাস্ক পরছো কেন? মুরগি কিনা শেষ। আমাদের এখানেও বারবিকিউর জন্য যে মশলাপাতি দরকার, যে আয়োজন দরকার, সেগুলো কিনতে হবে। তো আমরা এখানে চলে আসছি একটা মুদি দোকানে। মিষ্টির দরটা সামনে এলিন্ডি দেখছেন? হ্যাঁ, কই জিরা গুঁড়া আছে তোমার কাছে, ধনে গুঁড়া আছে, লবণ আছে, আর তেল তো আছে, এতটুকুই, আর কিছু। বাজার করার পাশাপাশি আমরা এখানে সন্ধ্যাবেলার নাস্তা করব। তো পেঁয়াজি নিয়ে নিছি আমরা, এখানে সবাই খাবো। চিমরিচ কত লাগবে? লো না তো একটা 20 টাকা লো। 20 টাকা দিয়ে দেন। দুইটা নিলে কোনো? আমি তো খাবো বিবি গেছি না মুড়ি ওই সাইড আছে না, সেম মুড়ি দোকানগুলোতে ভালো মুড়ি পাওয়া যায়, ওই জায়গার পথে আমার কি। সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এখানে মুড়ি খাবো, মানে ঝাল মুড়ি খাবো এখানে। তো সবাই চলে আসছি ঝালমুড়ি খাওয়ার জন্য। আর এদিকে আমাদের ঝালমুড়ি রেডি হচ্ছে। তো যতক্ষণ রেডি না হয় আমাদের অপেক্ষা করতে হবে এখানের ঝালমুড়ির জন্য। দেখি কতটুকু অপেক্ষা করা যায়। নর্মালি যেগুলো আমরা খাই আলাদা, কারণ এখানে তারা এক্সট্রা করে তাদের যে বুটের ফ্লেভারটা, বুটটা বানায় সেটা উপরে দিয়ে দিচ্ছে, যার কারণে এটা টেস্ট অন্যরকম লাগতেছে। নর্মালি ফুচকা, তারপরে ডিম, এগুলো দেওয়া আছে। আমি এটা ট্রাই করলাম। এটার লোকেশন হচ্ছে আইরলে, কর্নেল বাজার। আইরল না, কর্নেল বাজার। কর্নেল বাজারে। তো এটাতে আপনি দেখতে পারবেন যে 2টা আলু দিচ্ছে। হ্যাঁ, 2টা আলুর যে একটা টাস, মানে জিব্বাতে যে লাগে, টাঙে যে লাগে, এটা খুবই মজা। এই যে একটা লেবু আর হচ্ছে একটা আলু, আর প্রাইস হচ্ছে 30 টাকা। আর 30 টাকা অনুযায়ী বেটার, মোটামুটি আহামরি না। আর যেহেতু মুড়ি 30 টাকা অনুযায়ী, তো
এর চেয়ে বেশি এক্সপেকটেশন করা উচিত না। তো আমরা যাচ্ছি, আমরা হচ্ছে উপকরণগুলো কিনলাম, এখন হচ্ছে আমরা বিবিকিউ করব। তো এটা হচ্ছে একটা বাড়ি, উনি প্রথম এই বাংলাদেশে টাইলস লাগাইছে। রাইট 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 রাইট। এটা হচ্ছে একটা চিলি ফ্লেভার বানানো হচ্ছে বিবিকিউ সস বানানোর জন্য। তো আমরা সবাই মনোযোগ দিয়ে দেখব। চিলি ফ্লেক্স কিসের জন্য? বিবিকিউর জন্য। এভরিওয়ান, এই যে সাথে আছে আমাদের বড় ভাই সানবি, তো অপর দিকে আছে বড় ভাই তমাল, তোমার মামা, আমার মামা। আমাদের মামা চলে আসছে, নাম তার সামি, এবং সে এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেরিনেট প্রসেসিং করা হচ্ছে। মেরিনেট প্রসেসিং করা হচ্ছে। বিবিকিউ সস, এটা সসটা সসটা খুবই দারুণ। দারুণ। এটা এটা হচ্ছে হাইকো বিবিকিউ মশলার জন্য। এখানে কয়েক হরর ডকুমেন্টারি করব আর কি। তো আমরা হরর যে প্লেসগুলো আছে এগুলো ভিজিট করব। আছে হচ্ছে আপনার ইতনার বাজার আছে, তারপর হচ্ছে ওইখানে একটা বিল আছে যেখানে অনেকগুলো বাদর থাকে, দেন হচ্ছে ওইখানে অনেকগুলো ভৌতিক ঘটনা ঘটে আর কি। তো ওই প্লেসগুলো আমরা ভিজিট করতে যাব। তো সাথে থাকুন, পাশে থাকুন, দোয়া করুন যাতে ভৌতিক কোনো অ্যাটাক না আসে আমাদের উপর। যে মেরিনেট করবে রেনবি, কারিগর তুর্কিশ শেফ, তুর্কি থেকে আগত। টার্কি ও হচ্ছে আগে টার্কি মুরগির ব্যবসা করতে হয়। হ্যাঁ, এই যে সয়াবিন তেল, এখানে সব কিছু আছে। সমস্যা নাই, লেবু আছে, একটু লেবু দিলে Actually, main dish and delicious and মশলা কিন্তু ভালো মশলা হয়ে গেছে। ঠিক আছে, পারফেক্ট। এখন ম্যারিনেট করা হচ্ছে আর উপর দিয়ে অলরেডি ডান done. এখন হচ্ছে আমরা উপরে একটা কভার দিব যাতে মেরিনেটটা একটু প্রপারলি হয় আর কি। হ্যাঁ, ঠিক দেন আছে। হচ্ছে আমরা এটা ফ্রিজে রাখবো, তারপর 1 ঘন্টা ওয়েট করব, তারপর আমরা হচ্ছে হরর প্লেসগুলো ভিজিট করতে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো সাথে থাকুন সবাই একসাথে, খুবই মজা হবে। এই যে আমাদের টার্কি শেফ, ও হচ্ছে বিদেশে টার্কির ব্যবসা আছে। মিষ্টি আমরা এখন হরর প্লেসগুলোতে যাচ্ছি, তো সবাই সাথে থাকেন, একসাথে ভিজিট করব, এক্সপিরিয়েন্স হবে অনেক ভালো। আমাদের সাথে আছে আরিয়ান, আমাদের ভাগ্নে, সে হচ্ছে ভৈরব থেকে এসেছে। আর আমাদের যে সাইম ভাই, সাইম ভাইয়ের মামাতো ভাই, আর হচ্ছে তমাল আমার ফ্রেন্ড, আর সাথে আমার ছোট ভাই রিমভি। আর ওইখানে আছে আমার একটা মামাতো ভাই, ও হচ্ছে চৌধুরী বংশের, ওর নাম হচ্ছে মৃদুল চৌধুরী। তো আমরা প্লেসগুলো ভিজিট করব, সবাই সাথে থাকেন, একসাথে মজা হবে। এখন বাজে প্রায় 12টা, আর আমরা এখন যাচ্ছি আমাদের যে ভৌতিক জায়গাগুলো আছে সেগুলো এক্সপেরিমেন্ট করতে, মানে এক্সপ্লোর করতে। সেখানে কি হয় না হয় জানি না, আজকে ওইখানে গেলে তাদের দেখা পাবো কি না, কিন্তু যাচ্ছি। খালি ওই জায়গাগুলোর কাহিনীগুলো আপনাকে শোনাবো আপনাদেরকে। এই সেই হন্টেড প্লেস, অ্যান্ড এটার মধ্যে মানে আমাদের যে গ্রাম সেখানের যে আপনাদেরকে বলেছি 2 নম্বর ডেঞ্জার জোন, যেটা ঠিক এই পাশে কিন্তু ইন্ডিয়ার বর্ডার, মানে এই যে ইন্ডিয়ার যে শেষ সীমানা, এটা ঠিক আপনারা লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ডিয়ার আগরতলা এরিয়া এটা। আর এখান থেকে বেশি দূরে না, হয়তো কয়েক মাইল দূরেই ইন্ডিয়া। খুব কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দিনের বেলা, তাহলে বুঝতে পারবেন আপনারা। ঠিক এই প্লেসটাতে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা টয়লেট ছিল অনেক আগে, ঠিক এই জায়গাটার মধ্যে। আর তাল গাছ ছিল এই সাইডে, কিন্তু এখন বর্তমানে কেটে ফেলছে এগুলো, কারণ হচ্ছে এখানে অনেক এগুলো অনেক ডিস্টার্ব করতো সবাইকে, সেজন্য। আর কেউ না কেউ প্রতিনিয়তই এখানে মানে এগুলোর শিকার হইতো আর কি, অথবা হয়তোবা 10 সাল। সেই সময়টার মধ্যে আমার এলাকার মানে আমার গ্রামের 2জন ছেলে এদিক দিয়ে হেঁটে আসতেছিল প্রায় 12টা 12:30টার সময়। মানে এই গ্রামের যে রাস্তাটা আছে না, সেই রাস্তাটা দিয়ে আপনার পাশের গ্রামে যাওয়া যায়। তো তারা একটু রাতের বেলা ঘোরাঘুরি করতো, তো তারা পাশের গ্রামে যাওয়ার জন্য যাচ্ছিল আর কি, মানে যে রাস্তাটা যাচ্ছিল এই রাস্তাটা দিয়ে। তো হঠাৎ এই জায়গার মধ্যে তাদেরকে একটা লোক অ্যাটাক করে এবং হাতের মধ্যে এভাবে চেপে ধরছে। তো
তাদেরকে যে লোকটা আপনার হাতে চেপে ধরছিল সেটা আমাদের গ্রামের আরেকজন লোকের রূপ ধরে আসছিল আর কি, কিন্তু তারা এটা বুঝতে পারে নাই। তারা ভাবছিল যে এটা ওই লোক, মানে আমাদের গ্রামের ওই লোক। তো তারা প্রথমে ভয় পায়নি। তো একটা সময় দেখে যখন বেশি জোরে চাপ দিয়ে ধরছে তখন তারা অনেক বেশি ভয় পাইছিল। আর তারা চাপ দিয়ে ধরার সময় অনেক ঠান্ডা অনুভূতি পাচ্ছিল আর কি, যার কারণে তারা বুঝতে পারছিল যে এটা হয়তো মানুষ না, অন্য কিছু, এবং তাদেরকে আক্রমণ করে। এবং তারা যার যেমনে দুজনেই মানে আলাদা আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে তারা, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ধান ক্ষেতের জমি আছে। এই জমির ওই পাশটাতে এখন রাতের বেলা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, একজন চলে গেছিল ওই সাইডে, ঠিক ওই সাইডে চলে গেছিল, আর আরেকজন চলে গেছিল ওই যে বাঁশ ঝাড়টা ছিল দেখাইছি আসার সময় ওই বাঁশের ঝাড়ে। তো যাওয়ার সময় তারা বুঝতে পারে নাই যে তারা কি করবে, এবং তারা অনেক বেশি ঘাবড়ে গেছিল। পরে ওই যে বিডিআর ক্যাম্প, ওইখানে আমি আপনাদেরকে দেখাই, ওই যে বিডিআর ক্যাম্প, ওই যে লাইটগুলো জ্বলতেছে, ওটা হচ্ছে বিজিবি ক্যাম্প, মানে আগে যেটা বিডিআর ক্যাম্প ছিল। তো ওইখান থেকে কিছু বিজিবি সময়টাতে, মানে 12টা সাড়ে 12টার সময় তারা এদিক দিয়ে টহলে বের হয়েছিল, এবং সেই সময়টাতে তারা তাদেরকে দেখতে পাইছিল আর কি। মানে ওই বিজিবিগুলো যাদেরকে অ্যাটাক করছে, যে ছেলেগুলোকে, তারা হাউমাউ করে কাঁদতেছিল তখন ভয়ে। তারপর ওই বিজিবিগুলো তাদেরকে উদ্ধার করছে এবং তাদেরকে বাঁচাইছে। তো এই ছিল এখানে আরেকটা কাহিনী। আর আরেকটা কাহিনী যদি এখানে বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে একটা লোক এই রাস্তা দিয়ে, মানে এই রাস্তাটা দিয়ে আসতেছিল সাইকেল চালিয়ে। তো হঠাৎ, তখন ছিল মাগরিবের ওয়াক্ত, তো তখন হঠাৎ করে সাইকেলটা দিয়ে আসার সময় তাকে অ্যাটাক করে বসে এবং তাকে একটা লাথি মেরে ঠিক এই জায়গাটাই ফেলে দিছিল। এবং লোকটা তখন কিছু না বুঝে তার সাইকেল ফেলে সে পাশের গ্রামে চলে গেছিল। তো পরের দিন সকালে এসে তারপর তার সাইকেলটা উদ্ধার করে নিয়ে গেছে এবং গ্রামবাসী সবাইকে মানে এই ঘটনা সম্পর্কে অবগত করছে। আরও অনেক অনেক কাহিনী আছে এখানে, মানে বলে শেষ করানো যাবে না। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, আমি নেক্সট প্লেসগুলোতে চলে যাব। তো নেক্সট প্লেসগুলোতে চলেন, আমি আপনাদেরকে দেখাই। আমরা এখন আরেকটা হন্টেড প্লেসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে টানবাড়ি, মানে এটার নাম হচ্ছে টানবাড়ি, যেটাতে কেউ একা দিনের বেলা আসতেও সাহস করতে পারে না, মানে এমন একটা অবস্থা। আর এখানে যাওয়ার জন্য দেখেন রাস্তাটার কী অবস্থা, মানে একদম জমির পাশ দিয়ে যেতে হয় আর কি। যেতে পারবো কিনা জানি না। এই যে দেখেন রাস্তার অবস্থা, আসো আপনাদেরকে দেখানোর জন্য সবাই দেখেন কত কষ্ট করতেছে। এই যে অবস্থা দেখেন, একদম চিপা চাপা। এই যে বাজে প্রায় 1টা, এখন রাত 1টা বাজে, আর আমরা এই ধরনের একটা হন্টেড প্লেসে যাচ্ছি। এখন কতটুকু যেতে পারি জানি না, অনেক অনেক কাদা, তো আমরা হয়তো বা সামনে যেতে পারবো না। আপনাদেরকে ওই জায়গাটা একটু দেখাই। ওই দেখেন কি একটা অবস্থা, চারিদিকে দেখেন, এখানে কোনো বাড়িঘর খুব কম, অনেক দূরে দূরে বাড়িঘর, আর চারিদিকে দেখেন ধান ক্ষেতের জমি, এই যে চারিদিকে। আর আমরা এখানে আসছি প্রায় 5-7 জন আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এইটা সেই টানবাড়ি, এই যে এখানে টানবাড়ি। আমি ওই প্লেসে যেতে চাচ্ছিলাম, কিন্তু প্লেসটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, রাস্তার জন্য যেতে পারছি না। এখানে মানে রাতের বেলায় আসা তো একদম মানে অসম্ভব, দিনের বেলায় কেউ আসতে চায় না এই রাস্তাটা দিয়ে। এখন দেখেন একদম ঝুপঝাড় হয়ে গেছে। একটা আগে মানে আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তো আমার এক সম্পর্কে আমার এক ভাই লাগে আমাদের এলাকার। তো সে তখন শীতের সময় ছিল, উইন্টার সিজন, তো সেই সময়টাতে ওয়াজ মাহফিল গ্রাম এলাকাতে অনেক বেশি হয়। তো ওয়াজ মাহফিল শুনে আসতেছিল ঠিক এই রাস্তাটা দিয়ে। এখন তো ঝোপঝাড়ে ভরে গেছে একদম, কিন্তু এই রাস্তাটিতে তখন অনেক ক্লিয়ার থাকে যখন মানে শীতের সিজন থাকে আর কি। তো সেই সময়টাতে সে আসতেছিল একা। তো তখন সে বুঝতে পারে নাই যে এই ধরনের কাহিনী তার সাথে ঘটতে পারে। তো হঠাৎ করে এখান দিয়ে ক্রস করে আসার সময় সে হঠাৎ করে একটা ঘোড়া দেখতে পায়, মানে সাদা একটা ঘোড়া দেখতে পায়, ডানাওয়ালা, এবং তার চোখগুলো আগুনের মতো জ্বলতেছিল। মানে এমন একটা অবস্থা, সে দেখে একদম
দৌড়ও দিতে পারতেছে না, কোথাও যেতেও পারতেছে না, একদমই স্তব্ধ হয়ে গেছে ওই জায়গার মধ্যে। তো সেই সময়টাতে সে কী করবে মানে চিন্তা করে ভেবে মানে পাচ্ছিল না সে কী করবে। তখন তখন সে হঠাৎ মাথায় আসলো যে তার মাথায় বুদ্ধি আসলো যে তার পকেটে ছিল, আপনার দিয়াশলাই ছিল, মানে ম্যাচ যেটাকে বলি সেটা ছিল, এবং সে তৎক্ষণাৎ সেই ম্যাচের যে কাঠি সেটা জ্বালায় আর কি, দিয়াশলাইয়ের কাঠিটা। তখন সেই ঘোড়াটা মানে তেরে তার দিকে আসতেছিল, মানে একটু একটু এগিয়ে আসতেছিল ঘোড়াটা। তখন ম্যাচের যে আগুন, দিয়াশলাইয়ের যে আগুন, সেই আগুন দেখে সেই ঘোড়াটা ভ্যানিশ হয়ে যায়, এবং সে এক দৌড় দিয়ে ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটায়, সে এই জায়গাটায় আছে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা কড়ই গাছ, ওই দেখেন এই কড়ই গাছটাতে, এটা কিন্তু অনেক আগের একটা কড়ই গাছ, মানে এবং এটাতে কয়েকজন ফাঁসি দিয়েও মারা গেছে আমি যতটুকু জানি। আর এখানে আসার পরে মানে ওইখান থেকে দৌড় দিয়ে আসার পরে সে ওই কড়ই গাছ থেকে একটা মহিলা বসে আছে এবং তাকে ডাকতেছে পিছনে ব্যাক করার জন্য, আবার সেখানে যাওয়ার জন্য, কিন্তু সে ওই ডাকে সাড়া না দিয়ে সরাসরি সে বাসায় চলে গেছে। এবং পরের দিন সে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ হয়ে যাওয়ার ফলে সে ডাক্তারের কাছে যায় এবং ট্রিটমেন্ট নেয়। তারপর সব কিছু আমাদেরকে খুলে বলছে, মানে আমাদের গ্রামবাসীর কাছে। তখন থেকে এই জায়গাটা থেকে একটু মানুষ আসা যাওয়া কম করে। আর এই জায়গা নিয়ে অনেক কাহিনী রয়েছে, যেগুলো আজকে বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করতে জায়গা আছে, সেখানে যেতে হবে, চলুন আমাদের সাথে। সেই কাঙ্ক্ষিত আরেকটা হন্টেড প্লেসে যাচ্ছি এক্সপ্লোর করতে। তো চলুন, এটাও আরেকটা হন্টেড জায়গা। এইটা হচ্ছে আরেকটা মোস্ট হান্টেড প্লেস, আপনাদেরকে দেখাই। এই যে এটা বর্তমানে একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর এটা বেশি দিন হয় নাই পরিত্যক্ত, কিন্তু এখানে অনেক কথা আছে। যখন সময় ছিল আপনার 2010 সাল 8 সাল, তখন এটা একটা জমজমাট একটা বাড়ি ছিল আমাদের গ্রামের মধ্যে। তো বর্তমান যে সময়, এই সময়ে মানে একদম যদি কোনো নিস্তব্ধ কোনো বাড়ি থাকে এবং পরিত্যক্ত থাকে, এখন এটা এই যে এইখানে মালিকের নতুন ঘর পাচ্ছে ঠিকই, কিন্তু এখানে থাকে না, কিন্তু বাড়িটা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে সব সময়। এখানের একটা কাহিনী বলি আপনাদেরকে। খালি ছিল একটা সময়, আর এখানে বাঁশঝাড়। আমি এখনও যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আসলে একটা হন্টেড একটা প্লেস। কারণ তো এই যে প্লেসটা আমি এখন দেখাচ্ছি, এই যে বাঁশের ঝাড়, এখানে প্রতিনিয়ত একটা লোক দাঁড়িয়ে থাকতো। মানে এটা দেখতে পাইতো যখন সময়টা ছিল 2008 সাল 10 সাল, তখন আমার এক দাদি এখানে থাকতো। আর তারা অনেক বড় পরিবার ছিল, তারা এখন মানে যে যেভাবে সেপারেট হয়ে গেছে আলাদা আলাদা, এবং তারা এখন বর্তমানে আলাদা থাকে। এবং এই বাড়িটা ছিল মেন বাড়ি, এবং এটা এখন বর্তমানে পরিত্যক্ত। আর এই বাড়িতে উনি মুরব্বী মানুষ ছিলেন, এবং শেষ পর্যায়ে উনি আর ওনার হাজব্যান্ড এখানে বসবাস করতেন। তারা উভয়ই হজ করে আসছিল। তো এই সময়টাতে দেখা গেছে রাত যখন 2টা বাজে, তখন সে একাই টয়লেটে বের হতো রাতের বেলা বের হওয়ার সময় সে প্রায় এই একটা লোক, মানে অনেক মোটাসোটা একটা লোক, লম্বা, একদম কালো কুচকুচে একটা লোক, ভয়ঙ্কর একটা দৈত্যাকৃতির লোক এখানে দাঁড়িয়ে থাকতো। সেটা দেখতে পাইতো। তো সে এগুলোকে অনেক বেশি একটা পাত্তা দিত না, আর এত বেশি ভয়ও পেত না, মানে একটু সাহসী ছিল। তো ওনার টয়লেটটা ছিল, আমি আপনাদেরকে দেখাই, ঠিক এই যে ঘরটা, এখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছটা কেটে ফেলছে, তেঁতুল গাছের কাহিনীও বলবো। আর এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন, এটার পাশে ছিল টয়লেটটা, আর সেখানে টয়লেট করতে যাইতো উনি। তো একদিন সে টয়লেট করার সময় এখানে গেছে, এবং টয়লেট করার সময় রাত 3টা বাজে এখানে হাঁস মুরগির শব্দ, অনেকগুলো হাঁস মুরগির শব্দ শুনতে পাচ্ছিল। তো সে জিনিসটাকে অনেক বেশি নর্মালি নিচ্ছিল। সেই সময়টাতে সে ভয় না পেয়ে একবারে নর্মাল ছিল যে হাঁস মুরগির শব্দ রাতের বেলা থাকতেই পারে, গ্রামের বাড়ি যেহেতু। তো সে বের হয়েছে, বের হওয়ার পরে মানে তখন তো ছিল এরকম হারিকেনের মতো যে বাতিগুলো ছিল, কেরোসিনের আলোতে যে জ্বলতো সেগুলো। তো সে এই বাতিগুলো নিয়ে এখানে বের হয়েছে, এবং বের হওয়ার পর সে কিছুই দেখতে পায়নি। মানে যে পরিমাণে হাঁস মুরগির শব্দ শুনছে সে পরিমাণে সে দেখতে পায়নি, এবং সে কিছুটা ঘাবড়ে গেছিলো তখন। তো ঘাবড়ে যাওয়ার পর সে মানে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর ওনার হাজব্যান্ডকে জিনিসটা বলছে পরে ওনার হাজব্যান্ড বলছে যে চুপ করে শুয়ে থাকার জন্য, কোনো কিছু যাতে না বলে। তো এরপর উনি এই জায়গাটাতে অনেক বেশি ওই লোকটাকে দেখতে পাইতো। জায়গাটা ছিল আপনার মানে একটা টিনের ঘর ছিল আর কি, অনেক আগের আমলে, মানে 2010 সালের কথা বলতেছি। তো সেই সময়টাতে উনি সেম কাজ করতো। এখানে যে দেখেন মানে বিল্ডিংটার পাশে একটা টয়লেট, উনি টয়লেট করার সময়, মানে টয়লেট করার জন্য রাতের বেলা বের হতো, এবং বের হওয়ার সময় উনি এখানে ওই যে অবয়বটা সেটাকে দেখতে পাইতো, মানে ওই যে কালো অবয়বটা দৈত্যাকৃতির, তাকে দেখতে পাইতো। এবং
লাস্ট কিছুদিন আগে উনি মারা গেছে। তো মারা যাওয়ার যে সময়টা মানে মারা যাওয়ার কয়েক মাস আগে সে ঘন ঘন ওই লোকটাকে দেখতো, মানে ওর দিকে একদম তাকিয়ে থাকতো, মানে আমার যে চাচির কথা বলতেছি তার দিকে একদম একদৃষ্টিতে তাকিয়ে থাকতো। এবং যখন তিনি অসুস্থ হয়ে পড়ছিল তখন দিনের বেলা তাকে জানালা দিয়ে, মানে বিল্ডিংয়ের যে জানালা সেটাতে ডিস্টার্ব করতো। মানে এটা কিছুদিন আগের কথা বলতেছি, মানে মৃত্যুর আগেও ওনার সাথে এটা অনেক বেশি ডিস্টার্ব করতো ওনাকে, এবং ওনাকে জ্বালাতন করতো অনেক বেশি এই অবয়বটা। এখনও এই অবয়বের কথা আমরা প্রায়ই শুনি এই জায়গায়, প্রায় এটা কেনা এখনও আমি এই অবয়বটার কথা শুনি এখনও, মানে এই তেঁতুল গাছের তলে, মানে এই জায়গাটা এখন তো অনেক বেশি পরিত্যক্ত, এখন আরও বেশি থাকার কথা। আর যেহেতু এখানে কেউ থাকে না, অবশ্যই এখানে আছে। আর আমরা এই জায়গাটাতে এক্সপেরিমেন্ট করতে আসছি আর এক্সপ্লোর করতে আসছি আমরা সবাই, যে কী আছে না আছে। কিন্তু আমরা এখানে আসছি, এদেরকে বেশি একটা ডিস্টার্ব না করলাম, আমরা এখান থেকে চলে যাই। এই কিসের শব্দ না, কিসের যে আওয়াজ না এখানে, চলো চলো ভাই চলো ভাই এখানে আর থাকা যাবে না। আমরা যাচ্ছি আমাদের লাস্ট এবং 1 নম্বর যে হন্টেড প্লেস সেটা। তো আমাদের সাথে থাকেন, আমরা এবং একসাথে সেই যাচ্ছি জায়গাটা সবাই। খুব বেশি ডেঞ্জার। আমি যে এখন রাস্তাটাতে যাচ্ছি সেটাও আসলে অনেক বেশি মানে দূষিত একটা জায়গা। আর এই রাস্তা দিয়ে অনেক কাহিনী রয়েছে। এই সময়টাতে আসলে কেউ একা এই রাস্তাটা দিয়ে হাঁটতে চায় না। আর পাশেই এখানে একটা পুকুর আছে, আর এই পুকুর নিয়ে অনেক কাহিনী আছে এই পুকুরটা নিয়ে। আর এই পুকুর নিয়ে আপনার যদি বলতে যাই তাহলে এখানে নাকি একটা সময় স্বর্ণের যে জিনিসপত্র, থালা বাসন, তারপরে গুপ্তধন ভেসে উঠতো, সেগুলো আসলে একটা মহিলা দেখছিল, দেখার পর সাথে সাথে অসুস্থ হয়ে গেছিলো ঠিক এই পুকুরটাতে। এবং মহিলা এখনও জীবিত আছে, কিন্তু ওই মহিলার স্বামী মারা গেছিলো এই ঘটনার পর এই পুকুরটাতে। তো চলুন আমাদের প্রথম প্লেসটাতে যাই। ভাই আমার হাত পা তো কাঁপতেছে। হাত পা কাঁপার কিছু নাই, আমরা এখন অনেক বুকে সাহস নিয়ে এগোচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের সাথে থাকেন। ওয়াও, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্লেস সেটার খুব কাছাকাছি চলে আসছি। আর আজকে যেহেতু মানে চাঁদের আলো দেখেন, পূর্ণিমা, চাঁদের আলোতে একদম খুব ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত হন্টেড প্লেস 1। দেখেন, এটা একটা পরিত্যক্ত বাড়ি, এবং এখানে আজ থেকে 20 থেকে 25 বছর আগে মানে মানুষ এখানে থাকতো, কিন্তু এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই যে এই বাড়িটা, এই সেই পরিত্যক্ত বাড়ি, মানে এখানে এখন আপাতত কেউ থাকে না। তাদের এটা হয়তো গোয়াল ঘর অথবা কিছু একটা এসে ব্যবহৃত করতো, কিন্তু সেটাও এখনও করে না। এই যে এই একটা টয়লেট, এটা অনেক আগে পুরনো একটা টয়লেট ছিল, এবং এটা এখন অব্যবহৃত রয়েছে। আর এই যে ইটের পাশগুলো দেখতেছেন, সেখানে আমরা তখন গত বছর এখানে ব্যাডমিন্টন খেলার একটা মাঠ করছিলাম, এখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম। তো ওই সময়টাতে মানে তখন রাত 1টা বাজে, আমরা ব্যাডমিন্টন খেলতেছি, শীতকাল তখন ছিল। ঠিক টাইম ওইটা দেখাও, এই যে টয়লেটটা ছিল, এই টয়লেটের পাশে মানে আমার সম্পর্কে একজন ভাতিজা লাগে, মানে আমার ভাইস্তা যেটা সেটা বলতেছি। তো সে কি করছে, ব্যাডমিন্টন খেলা শেষে, ম্যাচ শেষে সে এখানে আসছে স্মোক করার জন্য, আর ফোনে হয়তো বা কথা বলার জন্য জরুরি কল আসছিল, সেই জন্য এই বাথরুমটার পিছনে আসছিল। আসার পরে হঠাৎ সে মোবাইল টিপতেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই বাড়ির পাশে কিন্তু, এই বাথরুমের পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে এবং ছাদ রয়েছে। কতটুকু দেখতে পারতেছেন আমরা জানি না। এই যে এখানে এখন রাতের অন্ধকার আর ক্যামেরাতে আসছে না, ঠিক এই বাসার যে পাইপটা দেখতেছেন, এই বাসার ছাদের উপর থেকে হঠাৎ করে একটা মেয়ে, প্রায় 20 থেকে 25 বছর বয়সী একটা মেয়ে লাফ দিছে। আর এটা দেখতে পাইছিল ওই আমার যে ভাতিজা বাথরুমের পিছনে, মানে এই টয়লেটের পিছনে মোবাইল টিপতেছে, সে ওইটা দেখতে পাইছিল। মানে একটা মেয়ে জাম্প করছে আপনার ছাদের উপর থেকে। তো এটা দেখে হঠাৎ করে সে দৌড় মারছে, মানে মেয়েটা জাম্প করার সাথে সাথে কিন্তু দৌড় দিয়ে চলে যেতেছে সামনের দিকে। আর ও কী করছে, পিছনে ওই মেয়েটার দৌড়াইতে প্রায় ওই দিক দিয়ে ক্রস করে প্রায় জমিতে চলে গেছে। কিন্তু আমরা তাকে ডাকতেছি, কি হয়েছে, কি আসো বিষয়, সে কোনো সারা শব্দ দিচ্ছে না। একটা সময় দেখা গেছে আমরা ওকে
খুঁজতেছিলাম অনেক বেশি, খুঁজে টুজে তারপর আমরা জমির পাশে ওকে পাইছি এবং সে অনেক বেশি নার্ভাস ছিল এবং অনেক বেশি ভয় পাইছিল এবং তাকে জিজ্ঞাসা করছিলাম যে কী হয়েছে ব্যাপারটা। তখন সে কি বলছে কিছু বলতে পারে নাই। তখন তখন সে অনেক বেশি মানে আতঙ্কিত ছিল। পরের দিন সকালে যখন আমরা জিজ্ঞাসা করছি তখন বিস্তারিত কাহিনী আমাদেরকে বলছে এবং এদিন একমাত্র আল্লাহর রহমতে আমি বাদে আর 2 জন বাদে প্রায় 7-8 জন ছিল, সবার জ্বর হয়েছিল এবং কঠিন একটা সময় পার করছে। ওরা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো এবং তাদেরকে ডাক্তার অনেক দিন ট্রিটমেন্ট করছে। আর এরপরের যে ঘটনা, এরপর থেকে আমরা আর ব্যাডমিন্টন খেলতে আসিনি। আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছি। তো এই জায়গাটা নিয়ে আর কিছু বলতে চাই না, একটা কাহিনী। আর আরেকটা জিনিস এই জায়গায় ঠিক এই বাড়ির পিছনে আপনাদেরকে দেখাই, আসেন। রাতের বেলা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না সঠিক। এই যে বাড়িটা একদম পরিত্যক্ত একটা অবস্থায় রয়েছে। এই যে পুকুর, আর পুকুর, এই যে পুকুর পাড়, এই পুকুর পাড়টাতে বসে আমি একটু কথা বলি আপনাদের সাথে। এই যে পুকুর ঘাট, রাত 2টার সময় 3টার সময় নাকি কাপড় কাচার শব্দ আসে। 2টা থেকে 3টার পর এখানে কাপড় কাচার শব্দ। এই যে এখানে কলস দিয়ে যে পানি নেয় না, কলস ভরে তারপর পানি নেয়, সেই শব্দ আসে। আবার কেউ চিৎকার করতেছে জোরে, সেটাও আসে। আবার সাঁতার কাটার শব্দ আসে। এটা রাত 2টা থেকে 3টার পরে। তাহলে বুঝতেছেন এই জায়গাটায় এখন আমরা বসে আছি। আর একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাও, এই জায়গাটার মধ্যে দেখেন পরিত্যক্ত ঘর এবং তার পাশে আমি বসে আছি। আর এই হচ্ছে সেই পুকুর ঘাট, এই যে পুকুর এবং এই সেই পুকুর ঘাট। রাতের বেলা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না। এই যে এই ঘর নিয়ে আরেকটা কথা বলি, এখানের যে ঘরের মালিক তারা অনেক চাইছিল মানে এই জায়গাটাতে ঘর করার জন্য, মানে বিল্ডিং করার জন্য, কিন্তু তারা সেটা পারে না। কোনো না কোনো বাধার কারণে সম্মুখীন হয়ে যায় তারা, যার কারণে এখন পর্যন্ত তারা কোনো এটাতে বাড়ি করতে পারে নাই, মানে কোনো দালান কোঠা উঠাইতে পারে নাই এই বাড়িটা। হন্টেড প্লেস এক্সপ্লোর করার পর আমরা এখন বিবিকিউ করব এবং সেগুলো কিভাবে করব প্ল্যান করতেছি। আর এই হচ্ছে আমাদের চোলা, যেহেতু বিবিকিউ কোনো স্ট্যান্ড নাই, আমরা এটা আর্টিফিশিয়ালি বানাইছি এবং আজকে এখানে আমরা বিবিকিউ করব। মৃদুল আগুন ধরাচ্ছে আমাদের বারবিকিউর জন্য। এই যে শতকের সে হারিয়ে যাওয়া হারিকেন, যেটা আমাদের বাসায় ছিল। আর আজকে যেহেতু হরর এপিসোড, আর হরর এপিসোডের সাথে এই জিনিসটা একদমই মানানসই, সেই জন্য এটা এখানে সেট আপ করা। এখানে বসে আমরা আমাদের সাথে আমাদের লাইফে যত উইয়ার্ড ঘটনা আছে ঘটে গেছে সবার সাথে সবগুলো শেয়ার করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই যে আমরা কয়লা অলরেডি জ্বালানো হয়ে গেছে, আর এখন আমরা সেগুলো এখানে ডেকোরেশন করে দিয়ে দেবো সব কিছু। মাংসগুলো নিয়ে আসো, ইয়ে করতে হইব। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই বড়ি খাই আনতে হবে হাইলে দিন দেবো। হ্যাঁ হাইলে দিন দেবো। কি কথা কইবি? এর মধ্যে সব কিছু সার্ভ করে দেবো। আর বারবিকিউ হয়ে গেছে আমাদের, এখন রাত 3টা বাজে আর আমরা এখন বারবিকিউ খাবো আর কি। কেমন হলো খাবার? সেরা ভাই, জুসি এন্ড টেন্ডার। জুসি এন্ড টেন্ডার। ওহো, আরিয়ান? ভেরি ডেলিশিয়াস। এই জায়গায় একটা দো, এই জায়গায় দো। হ্যাঁ তাহলে দেখুন, আর এটা বড় বড়, হ্যাঁ না একটা তো একটা সময় এই লোকটা দাঁড়াও। আর কয়টা আছে? 2টা না? তো এখন গভীর রাত চলতেছে,
চারিদিকে একদম পরিবেশ নিস্তব্ধ। তো আমরা এখানে 7 জন বাইরে বসে আছি, আর এখানে মোমবাতি ধরাইছি, কিছু ভৌতিক গল্প স্বল্প করব এবং আমাদের লাইফে ঘটে যাওয়া যত উইয়ার্ড ঘটনা আছে সবগুলো এখানে আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে একটা হারিকেন ধরাইছি, আর এখানে মোমবাতি ধরাইয়া একদম লাইট টিট অফ করে দিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছি। চলুন দেখা যাক কি কতটুকু আগাইতে পারি, আমাদের সাথে থাকুন। এখন আমাদের সামনে কিছু গল্প শেয়ার করবে সানভি। এখন সানভি, তুমি তোমার লাইফের কিছু ওয়ার ঘটনা আমাদের সাথে শেয়ার করো। তো ঘটনাটা হচ্ছে এই বিল্ডিংয়ে মানে আমাদের বাসায়? হ্যাঁ, আচ্ছা। আমাদের বাসা। তো এটা আমার খালার বাসা আর কি। তো তো আমরা সবাই এনে বেড়াতে আসছিলাম রাতের বেলা। আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছি, তো ছাদে উঠছি। ওইটা আনুমানিক? এই আনুমানিক 12:30। আচ্ছা, ঠিক আমি আছে। ছাদে উঠছি, পরে মেসেজ করতেছি। তারপর আমি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা এখানে কথা বলছি ছাদে। তো তারপর আমরা সবাই শোয়ার ঘরে গেলাম। তো যাওয়ার পরে আমি দেখতেছি যে মানে অন্ধকার, লাইট অফ। তো তখন দেখতেছি আমি একটা ছায়া। আচ্ছা, এটা কোথায় দেখছো তুমি? তোমার এই যে এই রুমে। আচ্ছা, তো এরপরে? ছায়াটা মানে আমার মনে হইতেছে একটা ছায়া। তারপর আবার আমি চোখটা বন্ধ করছি, মনে হইতেছে যে এটা হাঁটতেছে বা এরকম একটা আভা পাইছি। তো চোখ যখন খুলছি দেখি কিছু নাই। আচ্ছা, মনে করছি যে সচরাচর এরকম হইতেই পারে, মনের ভুল বা এমন কিছু। দেন আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গেলাম আমার বাসায়। তো 2 দিন যাওয়ার পরে আমি স্বপ্নে দেখতেছি যে একটা সাদা একটা মহিলা, বয়স্ক টাইপের, তো সাদা একটা তোমার শাড়ি পরে আছে। তো আমি দেখতেছি ও আমার দিকে তাকায় হাসতেছে। তো আমি মনে করছি যে না, স্বপ্ন দেখছি। পরে আমি যখন চোখ খুললাম তখন দেখি আসলে এটা। আচ্ছা, আমি 1 সেকেন্ডের মতো দেখছি। দেন আমি হচ্ছে উঠে ফ্ল্যাশ লাইট অন করলাম মোবাইলের। দেন গিয়ে দেখি কিছুই নাই। তারপর এরকম আমার সাথে হয়েছে, আমি রাতে প্রায় 1 সপ্তাহ আমি ঘুমাতে পারি নাই। পরে আমি হুজুরের কাছে বলছি, হুজুর কিছু আমল দিছে। দেন আল্লাহর রহমতে এখন আমি ঠিক আছি আর কি। আর এখন তাহলে দেখো না এগুলা? এখন মানে দেখি না, হুজুরের আমলগুলো করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আরো অনেক ঘটনা আছে লাইফে। তো আমার 1-2টা শেয়ার করো আরো। হ্যাঁ, আরো ঘটনা হচ্ছে আমার আরেক খালার বাসা, যেটা হচ্ছে কৌশিকদের বাসা। আচ্ছা আচ্ছা। পুরান বিল্ডিং এ তোমার তখন একটা কামিনী গাছ ছিল। তো গাছটা তোমার অনেক বয়স গাছটার। তো ওর দাদা মনে হয় লাগাইছিল। দেন হচ্ছে ওর চাচা এই গাছটা কেটে এখানে একটা রুম বাড়াইছে, বুঝছো? তো তারপরে শুরু হয়েছে তোমার এই আজব কাহিনী। তো ওরা ছাদে তোমার কাপড় লাড়তে দেয় শুকানোর জন্য। তো একদিন আমার খালাম্মা সন্ধ্যার সময় গেছে কাপড়গুলো আনতে, গিয়ে দেখে যে ওদের কাপড়গুলা ঠিক আছে, কিন্তু যারা ওই যে ওর আরেক চাচা যে রুমটা বাড়াইছিল, ওদের একটা কাপড়ও তোমার ঠিক নাই। আচ্ছা। বড় বড় তোমার মানে এরকম খামচি টাইপের। পরে আমি এর পরের দিন গেলাম সকালে, গিয়ে দেখি এরকমই যে একটা কাপড়ে তোমার খামচি নখ দিয়ে যেরকম এমনি ঘষা দিলে যেরকম হয় এরকম দাগ। তারপরে এরকম অনেক কাহিনী হয়েছে ওদের বাসায়। তোমার এক রাতে কি হয়েছে, তোমার গেটে অনেক জোরে জোরে লাঠির আওয়াজ হইতেছে। আচ্ছা, মেন গেটে? হ্যাঁ হ্যাঁ। তো ওরা তোমার গেছে ওইখানে, গিয়ে দেখে যে কিছুই নাই। তারপরে ছাদে হাঁটাহাঁটির আওয়াজ এরকম রেগুলার হওয়া শুরু করছে পরে। দেন তারপরে ওরা কি যেন করছে, হুজুর আনছে না কি যেন করছে, এটা আমি জানি না। তারপর আমি ওইগুলা দেখছি যে কাপড়গুলা ছিঁড়া। তারপর ওদের যেই মানে অবস্থা, ওদের অনেক করুণ অবস্থা ছিল। এক একজনের মন মানসিকতা ঠিক ছিল না এই ঘটনার পরে। দেন ওরা হচ্ছে দোয়া টোয়া পড়াইছে, তারপরে ঠিক হয়েছে আর কি। এরকম অনেক ঘটনা আছে লাইফে, আর আমি শেয়ার করবো নেক্সটে। তো আমার ভাইয়েরা আছে, ভাইয়েরা আর তুমিও আছো, তুমি জানো এগুলা। তো আমরা কয়েকটা হন্টেড প্লেসে গেছি, ওই ঘটনাগুলো তুমি জানো কি হয়েছে, তুমি এখানে ডেসক্রাইব করছো। তো নেক্সটে আরো ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। আর আমরা ওই কৌশিকের বাসার মধ্যে আমরা ওইখানে যাব, যাই 1 রাত থাকবো, থাকার পর ওইখানে এক্সপেরিমেন্ট করব যে কি হয় না হয় সেখানে। ঠিক আছে, ওকে। রিয়ান, তুমি এখন কিছু বলতে চাও? মানে তোমার লাইফে কোনো উইয়ার্ড কোনো ঘটনা যদি থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করতে পারো। জি অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আরিয়ান। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার লাইফে ঘটা কিছু ভৌতিক ঘটনা। তো একটি ভৌতিক ঘটনা না বললে নয়, যেটি আমার নিজ বাসায় ঘটেছে আমার সাথে। আচ্ছা। সেটা হলো রাতে প্রায় 3টা-4টা বাজে। এখন যে টাইমটা আছে, আমরা যে টাইম একদম গভীর ঘুমে থাকি, সো সেই টাইমটাতে, আর আমরা এমনিতে জানি 4:30 4:45টার দিকে আমাদের ফজরের আজান দেওয়া হয়। সো ওই টাইমে এরকম ঘটনাগুলো প্রায় ঘটে না। 3টা, 3:30, 4টা এই টাইমে মূলত ঘটে। তো আমি একদিন ঘুমের মধ্যে
স্বপ্নে দেখতেছি ওই আমার সানভি মামা যেটা বললো। সো ওনার মতোই প্রায়। তো আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে আমার দরজাটা আমার দরজাটা দেখতেছি যে একটু হালকা চাপানো। তো আমার যে দরজাটা, আমার তোমার রুমের দরজা? হ্যাঁ। আচ্ছা। তো ওইটার মধ্যে আবার কোনো সিটকারি নাই, আচ্ছা আচ্ছা যেটা আমি লক করবো, এরকম কোনো লকারও নাই। আচ্ছা আচ্ছা। সো আমি এমনিতে নর্মালি চাপায় ঘুমাতে চলে যাই। তো তারপরে দেখা গেছে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমার এই দরজার ফাঁক দিয়ে আমাকে কেউ একজন ফলো করতেছে। সো উনি হচ্ছে লম্বা একটু, একদম মানে একটা অবয়ব আর কি। কালো ছায়া, একদম মানে হুডি টাইপের ক্যাপ এবং লম্বা জুব্বার মতো হ্যাঁ হ্যাঁ, কালো একটা ড্রেস পরা। কালো পরা। সো এরকম। তারপরে আসলে আমি কিছুটা স্বপ্নের মধ্যে রিয়েলাইজ করতেছি যে এটা তো ভালো কিছু না। তো তারপরে আমি আমার চোখটা হালকা খুলছি। তো প্রায় 1-2 সেকেন্ডের মতো আমি ওনাকে আমি সামনে দেখছি। তারপরে যখন আমি ক্লিয়ারলি দেখা শুরু করলাম, তারপরে দেখলাম যে ওইখানে আসলে কিছুই নাই আসলে। তারপরে আমি যখন আমার বাসার সবার সাথে এগুলো শেয়ার করি, তো তারা এগুলো বিলিভ করে না। তো আমার সাথে প্রায় এরকম অনেকবারই ঘটছে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমার মানে কোনো ক্ষতি হয়নি? ক্ষতি হয় নাই। আচ্ছা, আচ্ছা। আমি মনে করি এটা আল্লাহ তাআলার রহমত। আমার উপর দিয়ে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় নাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আল্লাহ তাআলা আমাকে এভাবেই রাখে। আর আরও অনেক ভৌতিক ঘটনা আছে যেগুলো আমি আমার নিজ এলাকাতে ঘটছে, যেটা আমি শুনছি আমার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যারা আছে তাদের মুখ থেকে শুনছি। সো এখনো আসলে এইসব ভৌতিক ঘটনাগুলো ঘটে থাকে মানুষের সাথে। হয়তো কেউ বিশ্বাস করে। হ্যাঁ, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কেউ ফিল করে, কেউ করে না। আসলে এগুলোই। এই কিছুক্ষণ আগেও আমি যখন আপনাদের সাথে এই একটা প্লেস ভিজিট করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হন্টেড প্লেস। জি, যেটা সাইমা মামা খুব ভালো করে জানে প্লেসটা। সো সেইখানে আমি যখন যাই আপনাদের সাথে, ঠিক আছে, তখন আসলে আমি রিয়ালাইজ করি যে আমি যখন প্রবেশ করি আপনাদের সাথে এই জোনটাতে, এরিয়াটাতে, তখন আমার মাথাটা হালকা আসলে মানে ঘুরে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। মানে আমি স্বাভাবিক ফিল করতেছিলাম না তখন। ও আচ্ছা, অস্বাভাবিক কিছু ফিল হ্যাঁ, করতেছে। 4-5 সেকেন্ডের মতো আমি অস্বাভাবিক ফিল করতেছিলাম। তারপরে আসলে সবার সাথে আমি নিজেকে মানিয়ে নিছিলাম ওই প্লেসটাতে। তারপরে আমার মনে হয়েছে যে না, সামথিং ওয়াজ রং এট দেয়ার, বিকজ দি কন্ডিশন ইজ নট গুড। প্রত্যেক বৃহস্পতিবার আমি প্রায় চেষ্টা করি যে ঢাকা থেকে বাড়ি আমার নিজের গ্রামে আসার জন্য। তো ওই দিন একটা সময় ছিল, তো ওই দিন বুধবারে প্রায় মামা আমাকে ফোন দিয়ে বলতেছিল যে মৃদু, তুই তো কালকে মনে হয় বাড়িতে যাবি। তো আমার বোনের জন্য একটা, আমার মামা হয় আর কি, হ্যাঁ, উনি থাকে হচ্ছে ঢাকায় লালবাগে। হ্যাঁ, আর আমি থাকি হচ্ছে ধানমন্ডি শুক্রাবাদে। তো কাছাকাছি হওয়াতে মামা আমাকে বললে যে আমি 3টা মাছ কিনে দিব, তুই আমার বোনকে নিয়ে দিবি মাছগুলা, তো ওই মাছগুলোর সাথে নিতে পারবে কিনা। তো ওই দিন রাতে আমি মাছগুলা রিসিভ করে মামা থেকে, তো আমি নিয়ে আসি আর কি আমার বাসায় রেখে, ওই দিনটাকে ফ্রিজে রেখে। তো আমি দিনের বেলা অফিস করে দেন আমি রাতে রওনা দেই মহানগর এক্সপ্রেসের জন্য। কিন্তু দুর্ভাগ্য কারণবশত আমি গিয়ে ট্রেনটা পাই নাই আর কি, এয়ারপোর্ট রেল স্টেশন থেকে। ট্রেন মিস? হ্যাঁ, ট্রেন মিস হয়েছিল আমার ওই দিন। দেন আমি তুলনার জন্য অপেক্ষা করি অনেকক্ষণ, প্রায় তুলনা ওই দিন লেট ছিল প্রায় 40 মিনিটের মতো, প্রায় 12টার কাছাকাছি সময়ে আসে তুলনা আর কি এয়ারপোর্ট স্টেশনে। তো ওইখান থেকে ট্রেনে ওঠার পরে আমি আখাউড়া স্টেশন নামি। তো সাধারণ মতোই ওই দিনের মতোই আমাদের আখাউড়া থেকে আমাদের মণিন্দ গ্রামে যেতে প্রায় আধা ঘন্টার প্লাস সময় লাগে আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে মেন রোড থেকে আবার 10-15 মিনিটের মতো হাঁটার রাস্তা আছে। তো ওইখান থেকে আখাউড়া নেমে আমি ওইখান থেকে সিনজি নিয়ে দেন আমি আমাদের এলাকার দিকিরজান নামক একটা জায়গা আছে, ওই জায়গায় এসে নামি মনন্দের আগে। হ্যাঁ, ওইখানে নামার পর ওইখান থেকে আমার মানে প্রায় 20-25 মিনিটের মতো অথবা 10-15 মিনিট হবে আর কি বাসার দূরত্ব। ওইখানে আমি হেঁটে যেতে হবে আর কি বাড়িতে একা পুরো রাস্তায়। প্রায় তখন বাজে আনুমানিক 3টা 20 এরকমই হবে আর কি। আচ্ছা, 3:30টার মতো আর কি। তো আমি যখন হাঁটতে শুরু করি সিনজি থেকে নেমে, তো সামনে যাওয়ার পর কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখি যে আমার ব্যাগটা পিছন দিকে কে যেন টান দেয়। মাছের ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, মাছের যে ব্যাগটা ছিল, যে বরফের যেটা ছিল আর কি, পিছন থেকে কে যেন একটা টান দেয়। আচ্ছা। তো আমি এটা খেয়াল করি না, এত একটা আমি মনে ক্লান্তর কারণে আমি মনে করছি যে কোনো একটা ভুল কিছু, আমি পিছে সরাসরি তাকাই যাই, কিন্তু কিছু দেখি নাই পিছের দিকে। আচ্ছা আচ্ছা। তো দেন একটু সামনে আগায় আসার পরে একটা মাজার পরে আমাদের ওই রোডে জঙ্গলি পীরের মাজার বলে আর কি। তো ওই মাজারের সামনে বরাবর আসার সময় দেখা গেল কি, মনে হচ্ছে যে ভাই আমার পিছে 5-7 জন, দেখেন আমার গোসবাম হচ্ছে ভাই, দেখতে পারে না ভাই, 5-7 জন একসাথে। হ্যাঁ, আমার পিছে হাড়াহাড়ি, কথা না বলে সাউন্ডলেস হাড়াহাড়ি করলে যেরকম আওয়াজ হবে ভাইয়া, ওইরকম সেম। আচ্ছা। আমার ভিতরে আমি বুঝতে পারছি জিনিসটা অন্য কিছু হতে পারে, প্যারানর্মাল কিছু হতে পারে। কিন্তু আমি সামনে যাওয়ার পরে আমার ভয়টা আস্তে আস্তে আরো বেশি বাড়তেছে।
আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, আমার আচ্ছা, ভিতরে আচ্ছা। কিন্তু ভয় সৃষ্টি হইতেছে। তো সামনে একটু হাঁটার পরে, একটু সামনে যাওয়ার পরে জিনিসটা দেখা গেল যে আরো বাড়তেছে। তো আমি বহুত চেষ্টা করতেছি ওই সময় যে আমি দোয়া দুরুজ পড়ার জন্য আর কি, আচ্ছা যেটা চেষ্টা করে আর কি সবাই। তো আমার মুখ দিয়ে কিছুই আসতেছিল না ভাইয়া, আচ্ছা ওই রকম যে আমি অনেক চেষ্টা করছি, মানে শেষ পর্যন্ত আমার মুখে শেষ পর্যন্ত আমি এতটুকুই হাসবুনাল্লাহ পড়তে পারতেছি। আমি মানে- বলতে পারি ওই সময়টা আমার ওইরকম ছিল। আর আমার হাতলা শার্ট ছিল পুরোটা ঘেমে ভাই, আচ্ছা পুরাই অবস্থা খারাপ। তো আমি সামনে আসার পরে আমাদের টাওয়ার পরে আর কি, ওইখানে আসার পরে আমার মনে পড়লো যে আমার ব্যাগের দেশলাই আছে না। ওইখানে একটু আসার আগে আমি আমার মানে কিছু আমার আমলের মধ্যে আয়াতুল কুরসিটা আর কি মাথায় আসছিল, পরে আয়াতুল কুরসিটা পড়ার পরে আমার ওই রকম মানে একটু কম হয়ে গেছে, মানে একটু পিছে চলে গেছে মনে হইলো ওরা। আচ্ছা। 5-7 জন যারা মানে আমার মনে হচ্ছে পিছে যে এটা হাঁটতেছিল, কি আয়াতুল কুরসি পড়ার পরে? আয়াতুল কুরসি পড়ার পরে কিন্তু রোডে একজন মানুষ শোনায়, কিন্তু একটা কুকুরও দেখি না আমি রোডে। আচ্ছা তো ওই টাওয়ারটা পারানোর পরে আমার মনে হয়েছে আমার ব্যাগে একটা দেশলাই ছিল, ওই দেশলাইটা আমি বের করে আমি জ্বালাই। দেন বোঝা গেল যে এরা আরো পিছে চলে গেছে, তখন তারা রাস্তাতে নেই। আশেপাশে যতগুলা গাছ ছিল, ডালগুলা বাংলা জীবন মরমর করে শব্দ হয়, সেম ভাইয়া ওইরকম শব্দ হওয়ার পরে তো আমাদের বাড়ি থেকে একটা মাঠ আছে, মাঠটা পেরিয়ে 2-3টা বিল্ডিং এর পর আমার বাসা। তো আমি কোন রকম ওই মাঠটা পর্যন্ত আসতে পারছি, যখন দেখতেছি আমার উপরে মানে ডালগুলো পড়তেছে, আমি মনে আচ্ছা, আচ্ছা, মনে আচ্ছা। হচ্ছে যে পড়তেছিল ডালগুলো। তো আমি আর নিজের কন্ট্রোল করতে পারি নাই, তখন আমি কি করছি আল্লাহর নাম নিয়ে মাঠ দৌড় শুরু করছি। আচ্ছা দৌড়াতে দৌড়াতে আমার বাসার কোনায় আসার পরে আমার বাসার পেজে যে কুকুরটা ছিল, নাম ছিল আচ্ছা, আচ্ছা, চিমাটো আর কি, ওর সাথে দৌড়ে আসছিল, ওই অনেকক্ষণ চিল্লাফাল্লা করছে। আচ্ছা তো আমি বাড়িতে যাই, আম্মুকে আর ঘটনা বলি নাই, কারণ জানে আমি রাত্রে আসা যাওয়া করলাম, আম্মু টেনশন করবে, এই জন্য আর আমি ঘটনা ওইরকম ভাবে আচ্ছা আজকে শেয়ার করছো আমাদের সাথে, ঠিক আছে। আমার ফ্রেন্ড সার্কেলেরা অনেকে জানে, কিন্তু ভাই গল্পটা বলছি সত্যি আমার জীবনে ঘটা সবচেয়ে কঠিন সময় ছিল ওইটা। না না, এটা আসলে একটা ডেঞ্জারাস একটা কাহিনী, আসলে সবাই শুনলাম। এইটুকুই ছিল আমার কি। আজকে আমরা 4-5টা জায়গায় গেছি এক্সপেরিমেন্ট করার জন্য, হন্টেড প্লেস, এবং সেগুলোতে আমরা গেছি এবং আপনাদেরকে সরাসরি দেখাইছি যে ওই জায়গাগুলোতে কি হয়। তো এখন অনেক রাত হয়ে গেছে, পাশাপাশি তো বারবিকিউ করছিলাম। তো বারবিকিউ সবাই করার পর সবাই খাইলাম একসাথে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আমাদের লাইফে ঘটে যাওয়া যত হরর স্টোরি ছিল এবং উইয়ার্ড ঘটনা ছিল সেগুলো শেয়ার করছি। তো আজকের এপিসোডটা মানে আমাদের হন্টেড এপিসোড কেমন লাগছে এটা আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব নেক্সট কোনো পার্টে আবার এরকম এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এরকম ইন্টারেস্টিং ব্লগ পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।